হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমার আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবার স্বাগত। তো চলুন, আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল উঠেই ব্রাশ করে নিয়ে তারপরে চলে গেলাম তুলসী গাছের কাছে। তো তুলসীর গাছ আমার অনেকগুলোই লাগানো আছে উঠানের মধ্যে। আমি এইগুলোকে যত্ন সহকারে রেখেছি, কেননা এটা হচ্ছে মহা ঔষধের একটা গাছ। তো আমার এই কদিন থেকেই প্রচুর কাশি হচ্ছে, সিরাপ খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই কাশি কিন্তু সারছে না। তো আমি মনে মনে ভাবলাম যে মা যখন ছোটোবেলাতে তুলসী পাতা আর মধু খাওয়াতো, তখন সেই দিনটা কিন্তু এখনও অবধি ভুলিনি। সর্দি ঠান্ডা লাগতে গেলেই, ভাইদের যদি ঠান্ডা লাগতো তবুও মা বলতো কি আজকে তুলসী পাতা আর মধু খাওয়াবো তোদেরকে দাঁড়া। তখন আমারও মনে হতো যে আমাকেও হয়তো মা খাইয়েছে। আর সত্যি সত্যি আমার মা কিন্তু আমাদেরকে তুলসী পাতা আর মধু খাইয়েই কিন্তু কাশি সর্দিগুলো ভালো রেখেছে, মানে 12 মাসই খাওয়াতো। এটাতে নাকি পেটও পরিষ্কার থাকে, সব কিছুই মানে বেশ ভালো জিনিস, এটা খুবই উপকারী জিনিস। তো আমি এখানে অনেকগুলোই তুলসী পাতা তুলে নিলাম গল্প করতে করতে। তো চলুন, এবার আমি এই তুলসী পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে কিন্তু বার করে নেব রস। তো মা যখন খাওয়াতো আমার কিন্তু এই কথাটা এখনও অবধি মনে আছে। মুখে কিন্তু থুতু থুতু করে ফেলে দিতাম, কিন্তু সেটা কি প্রচুর মানে ভালো জিনিস খাওয়াতো, সেটা তো অতটা বুদ্ধি ছিল না। তো চলে এলাম রান্নাঘরে, নিয়েছি ডাবরের হাঁড়ি আর একটা বাটিতে তুলসী পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই তুলসী পাতাগুলোকে কিন্তু ভালো করে চটকে নিয়ে রস বার করে নিয়েছি। রস বার করার পরে যে খোসলাটা বেঁচেছে বন্ধুরা, সেটাকেও কিন্তু আমি ফেলে দিইনি। আর এখানে দিয়েছি 1 চামচ মধু, আর মধুটা দিয়ে বেশ ভালো করে গুলিয়ে মিলিয়ে নিচ্ছি। খাবো, মনটা কিন্তু খাবার জন্যে ছটপট করছে, কেননা এটা খুব সুস্বাদু হয় খেতে, কিন্তু একদমই খারাপ নয়। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো আমি আবার ওই খোসলাটাকেও দিয়ে দিলাম, কেননা আমার কিন্তু তুলসী পাতাটা নষ্ট করতে প্রচুর গায়ে লাগে বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, আমি খোসলাটাকেও দিয়ে দিলাম, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। আর তারপরে আমার বর কিছুক্ষণ পরে উঠে যেয়ে বলছে কি চলো কফি বানাও তো আজকে। তা আমি জিজ্ঞেস করলাম কি তোমার যে পেটের অসুবিধা ছিল তো কী হয়েছে, কফি খাবে? তো বলছে হ্যাঁ, অনেক কদিন থেকেই তো খাইনি দুধ চা, তো চলো চা করতে হবে না, আজকে কফি করো। তো আমারও একটু কফি খাওয়ার ইচ্ছা ছিল, তো চলো 2 জনের জন্যই কফি করে নিলাম 2 কাপ। তো যাই হোক, অল্প সামান্য 1/2 চামচ চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কফি, আর হয়ে গেল কফি। কিন্তু কফিটা খুব একটা মানে গাঢ় যেরকম ধরনের কফি আমি বানাই সেই ধরনের কফিটা কিন্তু হয়নি, কেননা নর্মালি করলাম, পেটের হজমও নাও হতে পারে, কেননা আমার হাজব্যান্ডের পেটের একটু গন্ডগোল চলছে। তো যাই হোক, একটু পাতলা করেই করলাম। আর আমার আবার পাতলা কফি বলো কিংবা পাতলা দুধ চা বলো, আমার কিন্তু একদমই পছন্দ হয় না। তো যাই হোক, আমিও তার সঙ্গে সঙ্গে একটু খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পরে যেতে হবে বাজার, আর বাজারে দেখা হয়ে গেল আজকে কিন্তু একটা ভাইরাল দাদার সাথে। সে দাদা কিনা আমাকে নিজেই বলছে আমি ভাইরাল। আমি বলছি ও আচ্ছা তাই নাকি, আমার বেশ ভালো লাগলো শুনে কথাটা। তারপরে নিতে হবে চিকেন, নিয়ে নিয়েছিলাম আলু। তো চিকেনের এখানে কিন্তু আমরা চামড়া সমেত চিকেনটাই মানে পছন্দ করি। আর এখানে আমি করে নিলাম বাড়ি এসে মশলা, জিরে ধনে সব কিছু দিয়ে। আর এখানে ফ্রায়েড রাইস হবে, আজকে অর্ডার হয়েছিল ফ্রায়েড রাইস, কেননা বাবুর জন্মদিনের জন্য ফ্রায়েড রাইসের ব্যাপারটা আর সব কিছু রান্নাবান্না হবে। তো ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে বিনস, গাজর, মটরশুঁটিটা কেটে নিয়েছি। আর এখানে আমি মশলার সঙ্গে টমেটোটাকেও বেটে নেব, ওই জন্য টমেটোটাকে দিয়ে দিলাম। আর এখানে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর যেহেতু একটা গোটা মুরগি ছিল বলে অনেকগুলোই কিন্তু খোসা চিকেন হয়েছিল, আর কিছুটা মশলা আর খোসা চিকেন কিন্তু আমি একটা টিফিন কন্টেনারে করে রেখে দিলাম। আর কিছুটা পেঁয়াজও আমি কেটে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ চিকেনে লাগবে। তো এই হচ্ছে আমার চিকেনের প্রস্তুতি। আর চিকেনটাকে আমি বেশ ভালো করে দই টই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এখানে নিয়েছিলাম ফ্রায়েড রাইসের চাল, আর ফ্রায়েড রাইসের চালটাও আমি কিন্তু এবার ধুয়ে নেব। আর এদিকে আমি 3টে ওভেন আমি জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, কেননা আজকে একটু তাড়াহুড়া আছে, বাজার থেকে আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে গেছিলো। আর এখানে আমি চাপিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য চালটা সেদ্ধ করব বলে গোটা গরম মশলা লবণ দিয়ে জলটা গরম করতে বসিয়েছি। আর এখানে আমি সাইডে ভেজে নিচ্ছি আলু, আর আমার শাশুড়ি মায়ের জন্য অল্প একটু ভাত। তো যাই হোক, আমাকে কিন্তু অনেক রকমেরই করতে হয়, আর আপনারা জানেন যে এটা হচ্ছে বাঙাল বাড়ির ব্লগ, ঠিক আছে। তো বাঙালদের খাওয়া দাওয়া অল্প অল্পই হয়, কিন্তু অনেক রকমের হয়। তো যাই হোক, আমি এখানে ফ্রায়েড রাইসের চালটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম।
আর এখানে কয়েক পিস ডুমো ডুমো করে আলু দিয়েছিলাম। মাংসতে যদি আলু না দেওয়া হয় তাহলে কি আর বাঙালির ঘরের মাংস মানায়? তো যাই হোক, দিয়ে দিয়েছিলাম আলু কয়েকটা, কিন্তু আলু কটা বেশি হয়ে গেছিলো। আর আমি যখন ফ্রায়েড রাইসে চালটা সিদ্ধ করি বন্ধুরা, আমি কিন্তু সেটাতে সাদা তেল ইউজ করি না, যেহেতু ঘরের জিনিস আর অল্প, খুব একটা বেশি নয়, ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। আর এখানে ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করার সময় আমি দিয়ে দিয়েছিলাম যেইগুলো আমি আনাজগুলো কেটে রেখেছিলাম, মটরশুঁটি, বিনস, গাজর, সেইগুলো কিন্তু আমি এই ফ্রায়েড রাইসের চালের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজবো না। আর এখানে আমার আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এইদিকে কিন্তু শাশুড়ি মা অনেকগুলোই কাজ এগিয়ে রেখেছিল। এখানে কিন্তু 5 রকমের ভাজা, শাক, তারপরে আলু পোস্ত, এইগুলো আমার ছেলের ফেভারিট খাবার, আর চাটনি, এইগুলোও কিন্তু আমার শাশুমা করে নিয়েছিল আগে আমরা যখন দুজন মিলে বাজারে গেছিলাম। তো যাই হোক, এই ধরনের রান্নাগুলো আমাদের হয়েই থাকে, তো জন্মদিনে তো একটু হবেই। তো যাই হোক, আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আমি মাংসটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার ফ্রায়েড রাইসের চালটাও সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তারপরে সাইডে হচ্ছে ভাত, তো এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, কেননা আনাজগুলো তো সিদ্ধ হবে, আনাজগুলো আবার সিদ্ধ না হলেও হবে না। তো যাই হোক, আমি তো এই ভাতটাকে তোমার 90% সিদ্ধ করে নেব, কেননা 90% যেহেতু ফ্রায়েড রাইস করতে তো টাইম লাগে না। মশলাটা ভেজে চালগুলোকে ঢেলে দিয়ে নেড়ে দাও, বাস হয়ে গেল ফ্রায়েড রাইস। পোলাওয়ে যেরকম টাইম লাগে, ফ্রায়েড রাইসে কিন্তু সেই টাইমটা লাগে না। তো যাই হোক, আমার ফ্রায়েড রাইসের চালে আমি এতটাই জল দিয়েছিলাম বন্ধুরা, যে জল আমার পুরোটাই কিন্তু শুষে নিয়েছে, আমাকে কিন্তু জল ফেলতে হলো না। আর আমাদের রাঁধুনির হাত দেখছেন তো বন্ধুরা, রান্না যারা করে তাদের কিন্তু হাত দেখে বোঝা যায় যে তারা রান্না করে। তো কী আর বলবো, রান্নাঘরের কিন্তু কাজ কোনো দিনও শেষ হয় না। তো এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে আমার কোটোতে রাখা ছিল একটা মশলা তৈরি করেছিলাম ফ্রায়েড রাইসের, ওই মশলাটা। আর এখানে মাংসটা হচ্ছে আমার কষানো, আর মাংস কষাতে কিন্তু আমার একটু টাইম লাগে। আর তারপরে দুপুরের খাওয়ার পরে একটু ফল খেতে হবে, তো যেহেতু আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম পেঁপে, তো ওইটাকেই একটু কেটে নিলাম, কেননা খাওয়ার পরে আর কাটতে পারবো না। আর এইদিকে কিন্তু আমার শাশুমা নলিন গুড়ের পায়েসটাও কিন্তু রেডি করে নিয়েছিল। তো আমার এদিকে চাল হয়ে গেছে সিদ্ধ, কেননা চাল হবে 90% সিদ্ধ, 10% সিদ্ধ কিন্তু কড়াইয়ের মধ্যে হবে যখন আমি ঘিয়ের মধ্যে দেব। তো যাই হোক, আমার এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু চিকেনটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। তো যাই হোক, চিকেন সেরকমভাবে আমি কিন্তু চিকেনের মধ্যে এবারে জল দেব না, এটা কষা কষাই চিকেন হবে। আমার বেটু কষা কষা চিকেন খেতেই পছন্দ করে। তো আমি চাপিয়ে দিয়েছি এখানে ফ্রায়েড রাইসের জন্য কড়াইয়ে দিয়েছি ঘিয়ের উপরে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। তো এইগুলো যখন একটু সেন্ট বেরোবে বন্ধুরা, তখন আমি দিয়ে দেবো চালটা। তো রাইসগুলো দিয়ে দেবো। এলাচ কিন্তু অবশ্যই সবসময় ফাটিয়ে ইউজ করবেন, কেননা এলাচ প্রচুর ফাটে। আমাদেরই বান্ধবীর চোখের মধ্যে এলাচ পড়ে গেছিলো, তো ওই জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো, এলাচ যখনই ইউজ করবেন তখনই কিন্তু ফাটিয়ে ইউজ করবেন তেলের মধ্যে। তো তারপরে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো ফ্রায়েড রাইসের, আর তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা তো মাস্ট, কিন্তু ফ্রায়েড রাইসে কাজু কিশমিশ না হলেও কোনো অসুবিধা নাই, শুধু একটু দেখতে ভালো লাগে, এটাই যা। তো যাই হোক, আমার ফ্রায়েড রাইসও হয়ে গেল রেডি। তো আমার এই ভ্লগটা আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন। আর আমার ভিডিও যদি আপনারা নতুন দেখছেন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। টাটা।